সেন্ট ইউফেজিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, সেন্ট ইউফেজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্র ক্লাসটি করাবো। শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আজকের পাঠের বিষয় আর্থিক বিশ্লেষণ, নগদ প্রভাব বিশ্লেষণের পদ্ধতি, ব্রেক ইভেন বিন্দু। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে আর্থিক বিশ্লেষণ বা আর্থিক বিশ্লেষণ কাকে বলে বা আর্থিক বিশ্লেষণ কি। আর্থিক বিশ্লেষণ বলতে আর্থিক বিবরণী, আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী ও নগদ প্রবাহ বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক নিজেদের মাধ্যমে কোনো কোম্পানির সফলতা ও দুর্বলতা চিহ্নিত করাকে বোঝায়। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, যেখানে আয় বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণী বা নগদ প্রবাহ বিবরণী বিভিন্ন খাত সম্পর্কে নিজেদের মধ্যে কোনো কোম্পানির সফল দিক এবং দুর্বল দিকটা চিহ্নিত করাকে বোঝায়। অন্যভাবে আমরা বলতে পারি খান ও জেনের মতে আর্থিক বিশ্লেষণ হলো আর্থিক উপাত্ত নির্বাচন, সম্পর্ক নির্ণয় ও মূল্যায়নের পদ্ধতিকে বোঝায়। একটি পাবলিক লিমিটেড কোম্পানির যে চারটি প্রধান আর্থিক বিবরণী তৈরি করে থাকেন তা হচ্ছে, প্রথমে বলতে হবে আর্থিক অবস্থা বিবরণী। এখন শিক্ষার্থীরা আমরা যেটা বলবো, আর্থিক অবস্থা বিবরণী কাকে বলে। ব্যবসায় আর্থিক অবস্থার জন্য হিসাবকালের শেষ দিনে, মনে রাখতে হবে, হিসাবকালের শেষ দিনে ব্যবসায়ের সকল সম্পদ, দায়, মূলধন যে বিবরণীতে প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলা হয়। মানে একটা নির্দিষ্ট সময় শেষে যেখানে সম্পদ, দায়, মূলধন নিয়ে যে বিবরণী প্রস্তুত করে তাকে আর্থিক বিবরণী বলা হয়। আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট সময়ে ফার্মের আর্থিক অবস্থা সংক্ষিপ্ত বিবরণী, এবং আর্থিক বিবরণী হচ্ছে সম্পদ ও দায়ের বিবরণীও বলা হয়। সম্পত্তি সময়ের যোগফল ও দায় সমূহ মালিকের স্বত্বাধিকার যোগফলের সমান হয়। তাই আমরা বলতে পারি যে সম্পত্তি সমান সমান দায় সমূহ প্লাস মালিকানা স্বত্বাধিকার। এটা হচ্ছে আমাদের আর্থিক সূত্র, এ সমান সমান এল প্লাস ও ই। আয় বিবরণী, এখন আমাদের জানতে হবে আয় বিবরণী কি। কোন প্রতিষ্ঠান বা ফার্মের নির্দিষ্ট হিসাবকাল বা কার্যাবলীর ফলে মুনাফা বা ক্ষতিতে যে বিবরণীর সাহায্য জানা যায় তাকে আয় বিবরণী বলা হয়। আর্থিক অবস্থার মাধ্যমে আয় বিবরণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বলা যায়, হিসাবকালের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যে ব্যালেন্স থাকে তাকে হিসাবকালের নিট লাভ বলা হয়। আর যদি ঋণাত্মক হয় তাহলে তাকে নিট ক্ষতি বলা হয়। হিসাবকাল বলতে সাধারণত আমরা এক বছর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বোঝানো হয়। আর বৃহৎ প্রতিষ্ঠানে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত বোঝানো হয়। মাসিক ভিত্তিতেও আয় বিবরণী প্রস্তুত করা যায়। সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণীতে বিগত বছরের আয়ের সাথে চলতি হিসাবকালের নিট আয় যোগ করে তা হতে লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, বিভিন্ন ফান্ড সৃষ্টি বাদ দিয়ে দেখাতে হয়। সংরক্ষিত আয় বিবরণী ব্যালেন্সের আওতায় আর্থিক ব্যবহারও দেখাতে হয়। এখন হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী। যে বিবরণীতে কোনো কোম্পানির পরিচালনা কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী
অর্থায়ন কার্যাবলীর ফলে সৃষ্টি হয় নগদ প্রবাহ ও নগদ বহির্প্রবাহ দেখানো, তাকে নগদ প্রবাহ বিবরণী বলা হয়। নগদ প্রবাহ বিবরণী হলো নগদ অর্থের আগমন ও নির্গমন সংক্রান্ত বিবরণী। নগদ প্রবাহ যে বিশ্লেষণ পদ্ধতি সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ, ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ, নগদ প্রবাহের অনুপাত। এখন এগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসা যাক ফ্রি ও নগদ প্রবাহ কাকে বলে। পরিচালন কার্যাবলী হতে প্রাপ্ত নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পত্তি বিনিয়োগের পরিমাণ বাদ দেওয়ার পর যে অতিরিক্ত অর্থ থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলা হয়। ফ্রি নগদ প্রবাহ সূত্র হচ্ছে সুদ ও কর পূর্বক মুনাফা 1 মাইনাস কর হার যোগ অপচয় বিয়োগ নিট চলতি সম্পত্তি বিনিয়োগ বিয়োগ মূলধনী ব্যয় স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ। ব্রেক ইভেন বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, যে বিন্দুতে মোট বিক্রয়লম্ব আয় মোট ব্যয়ের সমান হয় তাকে ব্রেক ইভেন বিন্দু বলা হয়। অর্থাৎ পরিচালনায় ব্রেক ইভেন বিন্দু মোট বিক্রয় ও মোট ব্যয় সমান হয় এবং পরিচালনার আয় শূন্য হয়। ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করার পদ্ধতি। পরিচালনায় ব্রেক ইভেন বিন্দু নির্ণয়ের পদ্ধতি দুইটি হলো, নাম্বার 1 সমীকরণ পদ্ধতি এবং নাম্বার 2 হচ্ছে রৈখিক পদ্ধতি। এখন শিক্ষার্থীরা আমরা যে পড়াটা পড়ালাম সেখানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখন সেই ব্রেক ইভেন পয়েন্টে থেকে যেরকম অঙ্ক আসে সেই অঙ্কের যে কিভাবে সমাধান করব সেই বিষয়টা আজকে বোঝাবো। প্রথমে আমাদের ঢাকা টুলস কোম্পানির কিছু তথ্য দেওয়া হলো। এখানে হচ্ছে বার্ষিক মোট ব্যয় 5000 একক, বার্ষিক স্থির ব্যয় 50,000 টাকা, প্রতি একক বিক্রয় মূল্য 30 টাকা এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। নাম্বার ক, কন্ট্রিবিউশন মার্জিন প্রতি একক কত হবে? নাম্বার খ, ব্রেক ইভেন বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। এখন শিক্ষার্থীরা আমাদের প্রথমে বলছে কন্ট্রিবিউশন মার্জিনের প্রতি একক। এখন আমাদের জানতে হবে কন্ট্রিবিউশন মার্জিন এই সূত্রটা কি। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে আমাদের প্রতি একক বিক্রয় মূল্য আছে হচ্ছে 30 টাকা এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখি এই যে 30 টাকা এবং কি 10 টাকা বিয়োগ করলে হবে কয় টাকা? 20 টাকা। তাহলে শিক্ষার্থীরা যদি কখনো আমাদের বলে কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা, তাহলে কিন্তু আমরা ইজিলি পেরে যাব। তাহলে আমাদের সূত্রটা মনে রাখতে হবে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল প্রতি একক বিক্রয় মূল্য মাইনাস প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। এখন আমাদের প্রশ্ন আছে ব্রেক ইভেন বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্টের যে সূত্রটি আছে সেই সূত্রটি আমাদের জানতে হবে। ব্রেক ইভেন পয়েন্টের যে বিন্দু যখন নির্ণয় করব তার সূত্র হচ্ছে স্থির ব্যয় সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন আমাদের প্রশ্নে উল্লেখ আছে দেখি আমরা স্থির ব্যয়। প্রশ্ন আছে বার্ষিক স্থির ব্যয় হচ্ছে 50,000 টাকা আর একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা এবং একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা। তাহলে স্থির ব্যয় হচ্ছে 50,000, 30 বিয়োগ 10 বিয়োগ করলে হয় 20, ভাগ করলে হয় 25,000 একক। 25,000 একক বলছে শিক্ষার্থীরা 2500 একক। তাহলে ব্রেক ইভেন বিন্দু আমাদের এককে নির্ণয় করা হলো। প্রশ্নে আমার বলছে টাকায় নির্ণয় করো।
যখন আমরা টাকায় নির্ণয় করব তখন হচ্ছে ব্রেক ইভেন বিন্দু একক গুণ প্রতি একক বিক্রয় মূল্য, একক 2500 গুণ 30, 75,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমি আশা করব তোমরা এই অঙ্কটা সঠিকভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা খুবই সহজভাবে আমরা কি করতে পারবো, কন্ট্রিবিউশন মার্জিন এবং ব্রেক ইভেন বিন্দুটা আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে।